ঢাকায় আসছি 4 বছর হবে। এই 4 বছরে এই নিয়ে মাত্র 2বার বাড়িতে যাইতেছি। এবার তো 2 বছর পরে যাইতেছি, তাও ভাবির অসুস্থতার জন্য যাওয়া লাগতেছে। মায়ের মৃত্যুর পর আমার জীবনটা আরও দুর্বিষহ হয়ে ওঠে। আমাকে কোনোভাবেই খাওয়াবে না, বাড়তি খরচ তারা করতে পারবে না, সেই নিয়ে 2 দিন পর পর গ্যাঞ্জাম। কখনো এই ভাই তো কখনো ওই ভাইয়ের ঘরে খাবার খেয়ে কোনো রকমের ইন্টার পাস করেছি। কোনো ভাই বিয়ের দায়িত্ব নেবে না, বিয়ের খরচ কে করবে? এইদিকে ভাবিরা এ নিয়ে বিনিয়ে কত কথা শোনায়। কত মেয়েরা প্রেম করে, নিজের ইচ্ছেতে বিয়ে করে, নয়তো ঢাকায় গিয়ে চাকরি করে। এখন মেয়েরা অন্যের উপর নির্ভর করে থাকে নাকি? ওনাদের দিনরাত কথা শুনতে শুনতে জীবন অতিষ্ঠ। কী করব, কোথায় যাব, কিছুই বুঝতে পারতেছি না। বাবা মা ছাড়া পৃথিবী কতটা কঠিন, এক মুঠো ভাতের কত দাম, তা যার বাবা মা নেই সেই ভালো বুঝবে। আমার এক বান্ধবীকে সবটা বললাম। ওরা আত্মীয় ঢাকায় একটা লোকাল এনজিও আছে, ওখানে আমাকে চাকরির ব্যবস্থা করে দিল। আপাদের কাছ থেকে 1 মাসের খরচের টাকা নিয়ে ঢাকায় গেলাম। এর আগে আব্বা মায়ের সাথে ঢাকায় আসছিলাম 2বার, কিন্তু একা একা এত বড় ঢাকার শহর কীভাবে থাকবো এই নিয়ে ভয় লাগতেছে। আব্বার ভাঙা মোবাইলটা যোগাযোগের একমাত্র মাধ্যম। এনজিওতে জয়েন করি। এটা একটা লোকাল এনজিও, বেশিরভাগই দোকানদারদের লোন দেয়। সারাদিন 15-20 কিলোমিটার হেঁটে হেঁটে টাকা কালেকশন করতে হয়। গাড়িতে বা রিক্সায় গেলে অনেক টাকা খরচ হবে। আমি নতুন, সেই হিসেবে যে কয় টাকা বেতন দেয় তাতে আমার থাকা খাওয়াই চলে যায়। তাও ভালো, দুমুঠো ভাতের জন্য তো মানুষের কথা শুনতে হয় না। ঢাকায় আসছি প্রায় 6 মাস। বাড়ির জন্য খুব খারাপ লাগতেছে। বাবা মায়ের কথা খুব মনে পড়ে। বাড়িতে হয়তো বাবা মা নেই, কিন্তু তাদের কবর তো আছে, তাদের রেখে যাওয়া স্মৃতি তো আছে। 6 দিনের ছুটি নিয়ে বাড়ি যাচ্ছি। গাড়িতে ওঠার ঘন্টা 2-1 পরে গাড়ি নষ্ট হয়ে গেল। কী এক সমস্যার জন্য গাড়ি আর চলতেছে না। এমন এক জায়গায় গাড়িটা নষ্ট হলো, আশেপাশে 3-4 কিলোমিটারের ভিতরে কোনো মেকারের দোকান নেই, এমনকি একটা চায়ের দোকান পর্যন্ত নেই। কতক্ষণ লাগবে ঠিক করতে তা কেউ বলতে পারে না। টাকা দিয়ে টিকিট কাটছি, অপেক্ষা করা ছাড়া তো কিছুই করার নেই। ঘণ্টাখানেক পরে অনেক যাত্রী গাড়ির কন্ট্রাক্টর থেকে টাকা নিয়ে অন্য গাড়িতে চলে গেল। আমরা 10-12 জন যাত্রী গাড়ির মধ্যে বসে আছি। সবাই টাকা নিয়ে চলে গেলে ড্রাইভার আর কন্ট্রাক্টর আজকে কোনো ইনকামই হবে না। ড্রাইভারের এমন কথা শুনে আমরা কয়জন আর কোথাও না গিয়ে গাড়ি ঠিক হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। গাড়িতে তেমন লোক না থাকায় আমি সামনে গিয়ে জানালার পাশে একটা সিট দেখে বসলাম। আমার পাশে একটা ছেলে এসে বসলো, বলল, আপনি যেখানে বসে আছেন ওটা আমার সিট। আমি বললাম, সিটটা ফাঁকা দেখে বসলাম, আপনি চাইলে আমি উঠে যেতে পারি। ছেলেটা বলল, ঠিক আছে, আপনি বসেন। এক কথা 2 কথায় নিজেদের মাঝে পরিচয় হলো। আমাদের বাড়িতে যেতে 2বার গাড়ি চেঞ্জ করা লাগে। এই গাড়িতে আমাদের জেলা পর্যন্ত যাব, পরে অন্য গাড়িতে উপজেলা যেতে হবে। ওনার বাড়ি আমাদের জেলাতে, উপজেলা ভিন্ন। মোবাইল নাম্বার আদান প্রদান করলাম। ছেলেটা ঢাকায় চাকরি করে, যদি কখনো দরকার হয় তাহলে যেন ওনাকে জানাই, এই জন্য ফোন নাম্বার দেয়া। ছুটি শেষ করে ঢাকায় চলে আসছি। হঠাৎ ছেলেটার কথা মনে পড়ল। উনি 3-4 বার কল দিছিল, কিন্তু বাড়িতে গিয়ে একদম সময় পাইনি কথা বলার। আজকে আমি কল দিলাম, উনি আবার কি মনে করে কে জানে। আমার কলটা কেটে দিয়ে উনি ব্যাক করলো। ছেলেটার নাম ইয়াসিন। অভিমান সুরে বলল, আমি তো ভাবছি আপনি আমাকে ভুলেই গেছেন। আমি বললাম, ফোন দিয়েছিলেন কিন্তু রিসিভ করতে পারিনি, বাড়িতে অনেক কাজ ছিল। ইয়াসিন বলল, আপনি অনেক কাজের লোক, বুঝতে পারছি। এরপর থেকে আমাদের প্রায় কথা হয়। দেখতে দেখতে 3 মাস হয়ে গেছে। ইয়াসিন বলল, আমরা একই শহরে থাকি, অথচ আমাদের দেখা হয় না, চলেন একদিন দেখা করি। আমি তো শুক্রবার ছাড়া সময় পাই না। পরের শুক্রবার ও আসলো দেখা করতে। এই 3 মাসে আমাদের দুজনের মাঝে বেশ কথাই হয়েছে, এমনকি ওদের পারিবারিক সম্পর্কে অনেক কথা আমাকে বলেছে। ওরা এক বোন, এক ভাই। ওর বাবা ব্যবসা করে, মা হাউস ওয়াইফ।
বাবা মায়ের একমাত্র ছেলে, অনেক আদরের। প্রায় প্রতি মাসে বাড়িতে যায় বাবা মার সাথে দেখা করতে। আমার তো বাবা মা নেই, ভাবিরা পছন্দ করে না আমি বাড়িতে যাই। এসব ভাবতেছি আর হাঁটতেছি। ইয়াসিন আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, এই যে ম্যাডাম, আপনার সাথে আরও একজন আছে, সেটা ভুলে গিয়ে একা একা হাঁটলে হবে? আমি হেসে দিয়ে বললাম, আমার সাথে যে আছে সে তো অপরিচিত একজন, তার সাথে হাঁটি কী করে? ও বলল, এখন যদি এই অপরিচিত লোক আপনাকে ধরে নিয়ে যায় তো কি হবে? এইভাবে খুনসুটি করে সময় কাটে প্রথম দিনের দেখায়। যাওয়ার আগে ও আমাকে প্রপোজাল করলো। আমি তো অবাক, প্রথম দিনে কে প্রপোজাল করে? গাড়ির মধ্যে দেখা হয়েছিল ঠিকই, কিন্তু সেটা কিছুক্ষণের জন্য ছিল। অবশ্য মোবাইলে এতদিন আমাদের অনেক কথাই হয়েছে। আমি হেসে বললাম, সব কিছু নিয়ে মজা করা ঠিক না। আপনি আমার সবটা জেনেই মজা নিচ্ছেন, তাই না? ও একটু গম্ভীর হয়ে বলল, এটা মজা না, আমি সিরিয়াসলি বলছি। তোমাকে আমার অনেক ভালো লাগে। দুনিয়ায় মেয়ের অভাব নেই, আর আজকাল তো সুন্দরীরও অভাব নেই। শুধু তোমার মতো ভালো মনের মানুষের অভাব। একটা ছেলে সুখী হওয়ার জন্য যেমন মেয়ে দরকার, তুমি ঠিক তেমন। তোমার মতো মেয়েকে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি বললাম, অনেক পটানো হয়েছে, এবার বাসায় যান। ও বলল, তুমি কিছু বলবে না? আমি বললাম, দেখেন, আমার জীবন আর 10টা মেয়ের মতো সহজ না। আমার বাবা মা নেই, ভাই ভাবিরা আমাকেই একবেলা খাওয়াতে চায় না। আমাকে যে বিয়ে করবে তার কখনো শ্বশুরবাড়ির একবেলা খাওয়া হবে না। সব ছেলেরাই চায় বিয়েতে শ্বশুরবাড়ি থেকে কিছু দিবে, কিন্তু আমাকে যে বিয়ে করবে তার কপালে খাবারে জুটবে না, আবার তো অন্য কিছু। জীবনটা ফ্যান্টাসি না, বাস্তবতা অনেক কঠিন। আপনি বাবা মায়ের একমাত্র সন্তান, তাদের কত স্বপ্ন আপনার বিয়ে নিয়ে। ও আমাকে থামিয়ে দিয়ে বলল, দেখো, বিয়ে করে কেউ কখনো বাবা মায়ের মুখ উজ্জ্বল করেনি। বিয়ে সারা জীবনের সুখে থাকা না থাকার ব্যাপার। বাবা মায়ের পছন্দে বড়লোক বাপের সুন্দরী মেয়েকে বিয়ে করলাম, কিন্তু সেখানে সুখী হলাম না। বর্তমানে মোবাইল দুনিয়াটা ছোট করে ফেলেছে। সবার কাছেই মোবাইল আছে, যখন যা ইচ্ছা তাই করতে পারে। তাই ছেলেমেয়েরা কেমন জানি উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে দিন দিন। এখন 90% মানুষই বিয়ের পর অসুখী, সেখানে তুমি সবার থেকে ভিন্ন। আমি বললাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার বাসায় যাওয়া দরকার। ও বলে, এটা গ্রাম না ম্যাডাম, ঢাকা শহর। আর ঢাকা শহর অনেক জায়গায় মেয়েরা রাত 12টা পর্যন্ত বাসায় যায় না। আমি বললাম, আমি গ্রামের মেয়ে, সন্ধ্যার পরে ঘুমিয়ে যাই। সন্ধ্যা মানে আমার কাছে রাত। সে আমি গ্রামে থাকি আর শহরেই থাকি না কেন, রাতে বের হওয়া ঠিক না। এই বলে ওর থেকে বিদায় নিয়ে চলে এলাম। পরের দিন বিকেলে ও আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। আমি আসতে দেখে ও আমাকে ফোন দিল। আমি অবশ্য ওকে দেখিনি। ফোন দিয়ে বলে, ম্যাডাম, একটু দাঁড়াবেন, আপনার সাথে কথা আছে। আমি পিছনে ফিরে দেখি ও দাঁড়িয়ে আছে। আমি ভাবিনি কেউ কখনো আমার জন্য এভাবে দাঁড়িয়ে থাকবে। একটা আইসক্রিম হাতে দিয়ে বলল, এটা আপনার জন্য ম্যাডাম। আমি হেসে বললাম, শুনেছি মানুষ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, আর আমার জন্য কেউ আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে? ও বলল, ফুলকে আর কি ফুল উপহার দেব। এভাবে প্রায়ই ও আমার সাথে দেখা করে। একদিন হঠাৎ করে বলল, চলো বিয়ে করি। আমি বললাম, কি বলে, মাথা ঠিক আছে? বলা নেই কওয়া নেই, হঠাৎ বিয়ে। ও বলে, বিয়ে হঠাৎ করেই করা লাগে। আজকে হলো বিয়ে করব, কালকে হলোই করব, তো আজকে নয় কেন? বিয়ে করলাম, এখন থাকবো কোথায়? ও বলল, আজকে যে যার বাসায় চলে যায়, কালকে একটা বাসা দেখবনি। আমি বললাম, তাই এত তাড়াতাড়ি বাসায় কোথায় পাবে? ও বলে, সেটা আমার উপর ছেড়ে দাও। ও যে মেসে ভাড়া থাকে, সেই মালিকেরই আর একটা বাড়ি আছে, সেখানে ছাদের উপরে 1 রুমের বাসা ভাড়া নিল। ইয়াসিন খুব শান্ত স্বভাবের ছেলে, বলা যায় জেন্টলম্যান স্বভাবের। অনেক ছেলেরা আছে, খাবার রান্না খারাপ হলে কথা শোনায়, এটা ওটার ভুল ধরে, কিন্তু আজকে বিয়ের 1.5 বছরে ওর ভিতরে তেমন কিছুই দেখিনি। আমি তো পাগলের মতো ওকে ভালোবাসি। এই পৃথিবীতে যা কিছু আছে, ও আমার কাছে সব কিছু। ও আমার পুরো পৃথিবী। আল্লাহর কাছে শুক্রিয়া যে ওর মতো জীবনসঙ্গী পেয়েছি। আমার অবশ্য শ্বশুরবাড়িতে যাওয়া হয়নি এখনও।
ও বলেছে ওর একটা সরকারি চাকরি হলে ওর বাড়িতে আমাদের বিয়ের কথা বলবে। এখন তো যে কোনো চাকরিতেই টাকা লাগে। ওর চাকরির সময় টাকা লাগলে তখন ওর বাবা মা বলবে বউয়ের বাপের বাড়ি থেকে কিছু টাকা ম্যানেজ কর। তখন আমি টাকা কোথায় পাবো? এজন্য ও চাকরির আগে বিয়ের কথা কাউকে জানায়নি। আমার বাড়ির সবাই অবশ্য জানে। আমি ভাই ভাবিদের আপাদের ফোন দিয়ে বলেছি সামনে কোরবানির ঈদ, ও বাড়িতে যাবে। ও বলল আগামী শুক্রবার ফুফাতো ভাইয়ের বিয়ে, আবার সামনে কোরবানিরও ঈদ। এখন তোমাকে রেখে বাড়িতে যাব, আবার কোরবানির ঈদেও যাব। তুমি একা একা ঈদ করো, আমার অনেক খারাপ লাগে। আমি বললাম ধুর বোকা, তুমি যেখানেই থাকো, যত দূরেই থাকো, পথের দূরত্ব হলেও মনের তো দূরত্ব নেই। আমার মন তো সবসময় তোমার কাছেই পড়ে থাকে। তুমি ছাড়া আমার যে এই পৃথিবীতে কেউ নেই। তুমি আমার পুরো অস্তিত্ব জুড়ে আছো, আমার আত্মা তুমি। তুমি বাড়িতে যাও, আমাকে নিয়ে ভেবো না। ওর ফুফাতো ভাইয়ের বিয়ে থেকে এসে কেমন যেন মনমরা হয়ে বসে থাকে, কি যেন ভাবে। আমি বললাম কি হয়েছে তোমার? কেউ কিছু বলেছে নাকি তোমার শরীর খারাপ? ও বলে না, এমনি অফিস বাসা আবার বাড়িতে যাওয়া জার্নিটা একটু বেশি হয়ে গেছে। কয়েকদিন ধরে ও বাসায় লেট করে আসে, আবার এসেই ঘুমিয়ে যায়। ঈদ চলে আসলো, ও বাড়িতে যাবে, সব কাপড় ব্যাগ ভর্তিছে দেখে আমি জিজ্ঞেস করলাম সব কাপড় কেন নিচ্ছ? ও বলল পুরনো কাপড়গুলো বাড়িতে রেখে আসি, এবার কয়েকটা বিয়ে আছে ঈদের পরে, তাই ভালো কাপড়গুলো নিয়ে যাই। আমি আর কিছু না বলে ওর সাথে সাথে কাপড়গুলো গুছিয়ে দিলাম। ওর গাড়ির সময় হয়ে যাচ্ছে, তাও আমার হাতটা ধরে বসে আছে। আমি বললাম পাগল হলে না, গাড়ি ছেড়ে দিবে, এবার যাও, কয়দিনের তো ব্যাপার, তুমি তো চলেই আসবা। আর তুমি আমার কাছে থাকলে সব সময় আমার ঈদ। মানুষ একদিন ঈদ পালন করে, আর আমি তোমার সাথে থাকা প্রতিটা মুহূর্তে ঈদ পালন করি। ওর ছুটি শেষ আজকে 2 দিন হলো, কিন্তু ও আসছে না, মোবাইলটাও বন্ধ করে রেখেছে। খুব টেনশন লাগতেছে। ওর অনুমতি ছাড়া ওর বাড়ির কাউকে ফোনও দিতে পারবো না। কী যে করি। এর মধ্যে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসে, আমি রিসিভ করলাম। অপর দিক থেকে ইয়াসিন বলল তোমার মেসেঞ্জারে একটা মেসেজ দিছি, দেখো। এটা বলে ফোনটা কেটে দিল। আমি আবার ফোন দিলাম, কিন্তু দেখি ফোনটা বন্ধ। আমার ভিডিওগুলো কেমন হয় কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিন। ফেসবুক থেকে ভিডিওগুলো দেখে থাকলে ফলো দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আপনাদের সাপোর্ট ছাড়া সামনে আগাইতে পারবো না। সবাই দোয়া করেন, সাপোর্ট দিয়ে পাশে থাকেন। আপনাদের সবার জন্য দোয়া ও অনেক অনেক ভালোবাসা রইল। সবাই যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। বিয়ের পরও আমাকে একটা স্মার্টফোন কিনে দিয়েছিল। টেনশনে এই 2 দিনে ওই ফোনটা আর ধরা হয়নি। ওর মেসেজ পেয়ে কী করব, কী বলবো বুঝতে পারছি না। ও মেসেজ দিয়ে বলল ও আর আসবে না, ওর মা নাকি ওর জন্য মেয়ে দেখেছে। ওর মায়ের পছন্দের বাইরে গিয়ে ও বিয়ে করলে ওর মা মারা যাবে। তালাকের কাগজ পাঠিয়ে দিয়েছে, 2-1 দিনের মধ্যে পেয়ে যাব। কি বলে ও? আবার আমার সাথে মজা করতেছে নাকি? ও তো মাঝে মধ্যে এমন এমন বিষয় নিয়ে মজা করতো, পরে শুনতাম এগুলো মজা ছিল। আমি তো সত্যি মনে করে নিতাম। ওর এক ফ্রেন্ডের নাম্বার ছিল আমার কাছে। আমি ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম ইয়াসিনের কি হয়েছে, আপনি জানেন কিছু? ওর ফ্রেন্ড বলল না তো, ওর আবার কি হবে। আমি গতকাল বাড়ি থেকে ঢাকায় আসছি, আসার আগে তো ওর সাথে আমার দেখা হয়েছে। ওকে তো বেশ হাসি খুশিই দেখলাম। কেন, কি হয়েছে ভাবি? আমি আর ওনার সাথে কিছুই বললাম না। ও যদি সত্যি সত্যি আমাকে ছেড়ে গিয়ে থাকে, তাহলে তো পৃথিবীর কারো কাছে বলে লাভ হবে না। 2 দিন পর সত্যি সত্যি ওর তালাকের কাগজ পেলাম। সাথে ছোট্ট একটা কাগজে লেখা ছিল আমাকে মাফ করে দিও, যেখানে থেকো ভালো থেকো। তুমি সত্যি আমাকে ছেড়ে চলে গেলে। এমন তো কথা ছিল না, কথা ছিল একসাথে পথ চলবো যতদিন বেঁচে আছি। যত বড়ই ঝড় আসুক না কেন, কখনো আমাকে ছেড়ে যাবে না, আমার হাত ছেড়ে দিবি না। আমার পৃথিবী অন্ধকার করে দিয়ে এভাবে চলে গেলে। আমার তো একটাই পৃথিবী ছিলে তুমি,
যেখানে আমি বাস করতাম। একটাই চাঁদ ছিল তুমি, যে চাঁদ শুধু আমাকে আলো দিত। কী নিয়ে বাঁচবো, কীভাবে বাঁচবো, একবার বলে গেলে না? ছেড়েই যদি যাবে তাহলে হাত ধরেছিলে কেন? কথা দিয়েছিলে কেন কখনো ছেড়ে যাবে না? কী অপরাধে স্মৃতির বোঝা দিয়ে চলে গেলে? অনেক প্রশ্ন তোমার কাছে। ও আমাকে ছেড়ে গেছে 1 বছর হলো। ভাবির কাছে বলেছিলাম তালাকের কথা। ভাবির সে কি উপহাস। বাড়িতে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ভাবির অসুস্থতার জন্য ভাই ফোন দিয়েছে। 7-8 দিনের জন্য হলেও যেতে হবে। বাসায় রান্না করার কেউ নেই, তাই আজকে বাড়িতে যাইতেছি। সেই পথে, যেই পথ দিয়ে ওর সাথে আমার দেখা হয়েছিল। আজকে খুব মনে পড়তেছে ওর কথা। কত স্মৃতি, কত কথা, কত খুনসুটির গল্প ছিল আমাদের। মানুষ এভাবে ছেড়ে যায়, এসব ভাবতে ভাবতে হঠাৎ একটা পরিচিত কণ্ঠ চিৎকার করে ফোনে কাকে যেন বলতেছে, আমার সাথে এমনটা কেন করলে? আমি তো তোমাকে পাগলের মতো ভালোবাসছি, অন্ধের মতো বিশ্বাস করেছি। যেদিন আমার ফুফাতো ভাইয়ের বিয়েতে তোমাকে দেখেছিলাম, তারপর থেকে কেন জানি না তোমার জন্য পাগল হয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য। মামাকে বলে যেভাবেই হোক 1 মাসের মধ্যে তোমাকে বিয়ে করলাম। তুমি বলেছিলে 10 লক্ষ টাকা কাবিন লাগবে তোমার, তাই দিয়েছিলাম। বিয়ের পর তুমি এমন কোনো কথা বলেছো যে আমি শুনিনি বলো? বিয়ের সব গহনা দিয়েছিলাম, তারপরে তুমি বলেছিলে তোমার আরেক সেট গহনা লাগবে। মায়ের থেকে টাকা নিয়ে আরেক সেট গহনা বানিয়ে দিলাম। আমি বাবা মায়ের একমাত্র ছেলে, তুমি আমার বাবা মার সাথে থাকবে না। আমার সাথে ঢাকায় নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তুমি তোমার বাবা মা থেকে দূরে থাকতে পারবে না। তোমার ইচ্ছেতে তোমার বাবা মার বাড়ির কাছে বাসা ভাড়া করে দিলাম। আমি তো ভাবতে পারিনি তুমি আমাকে এভাবে ঠকাবে। তুমি দিনের পর দিন আমারই রুমে, আমারই বেডে অন্য ছেলেকে নিয়ে রাত কাটাও। একবারও আমার কথা ভাবলে না? এলাকার মানুষ মিলে তোমাকে ওই ছেলের সাথে আপত্তিকর অবস্থায় ধরেছে। ফেসবুকে তোমাদের ভিডিও। ও আল্লাহ, এসব দেখার পরে আমার মৃত্যু হলো না কেন? কেন আমাকে ঠকালে? এসব বলতে বলতে ও কান্না করতেছে। গাড়ির সবাই ওর দিকে বারবার তাকাচ্ছে। এই কি সেই ইয়াসিন যে কখনো বাসায় জোরে কথা পর্যন্ত বলেনি? আজকে গাড়ির ভিতরে এতগুলো মানুষের সামনে চিৎকার দিয়ে কথা বলতেছে, কাঁদতেছে। ঠকার কষ্ট সহ্য করা যায় না জানি, ঠকে যাওয়া মানুষের যন্ত্রণা কেউ বুঝবে না। তোমার এই কান্নার পিছনে তীব্র যন্ত্রণা আমি বুঝি ইয়াসিন। যেদিন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, সেদিন থেকে কতদিন যে আমি 4 দেয়ালের মাঝে এইভাবে কেঁদেছি। এখনো এমন কোনো রাত নেই যে রাতে আমি কাঁদি না। বাবা মা চলে গেছে আল্লাহর ইচ্ছায়, রেখে গেছে স্মৃতি। কিন্তু তুমি চলে গেছো তোমার নিজের ইচ্ছায়, রেখে গেছো স্মৃতি। সেই স্মৃতির বোঝা পাহাড় সমান ভারী হয়ে আছে, যা আমি বয়ে বেড়াচ্ছি। 1 বছর পরে তোমার সাথে এভাবে দেখা হবে, এটা আমি ভাবতে পারিনি। তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে ওই মেয়ের জন্য, আর আমাকে বলেছিলে তোমার মা মেয়ে পছন্দ করে রেখেছে। প্রায় 2 বছরের সংসার জীবন ছিল আমাদের। না আমি তোমার কাছে কিছু চেয়েছি, না তুমি কিছু দিয়েছিলে। বিয়েতে কাবিন করেছিলে 10,000 টাকা, আমি তাই মেনে নিয়েছিলাম। ভেবেছি কাবিনে কি এসে যায়, মনটাই আসল। তাছাড়া পুরো পৃথিবীতে তোমার চেয়ে দামি আমার কাছে কিছুই ছিল না যে তা চাইব। সেই তুমি আমার, এর চেয়ে আর কি চাওয়ার আছে? আমার নিঃস্বার্থ ভালোবাসাকে তুমি সস্তা ভেবেছিলে, তাই তো এভাবে ছেড়ে যেতে পারলে। তোমার বউকে 10 লক্ষ টাকা কাবিন করে বিয়ে করেছ। আজকে বুঝলাম কেন এখন মানুষ বেশি টাকা কাবিন দিয়ে বিয়ে করে। যদি আমিও 10 লক্ষ টাকা কাবিন করতাম, তাহলে হয়তো ছেড়ে যেতে না। তুমি বলেছিলে তোমার সরকারি চাকরি হলে বাড়িতে জানাবে আমাদের বিয়ের কথা। আমি তাই মেনে নিয়েছিলাম। তোমাকে এতটা যত্নে আগলে রেখেছিলাম যেন আমার ভালোবাসায় পৃথিবীর সব ভুলিয়ে রাখে তোমাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা খাদিজা এতটাই ভালোবেসেছিলেন যে তিনি মৃত্যুর পরও নবীজি প্রায় তার কবরের কাছে গিয়ে কান্না করতেন। আমিও তোমাকে তেমনই ভালোবাসতে চেয়েছি, কিন্তু তুমি তো ভালোবাসাই বোঝোনি। অনেক প্রশ্ন ছিল তোমার কাছে, আজকে অনেক প্রশ্নের উত্তর পেলাম। বিশ্বাস করো, তুমি চলে গেছো ঠিকই,
কিন্তু আমি ঠিক আগের মতোই তোমার জন্য দোয়া করেছি। এমন কোনো মোনাজাত নেই যেখানে তোমার জন্য দোয়া ছিল না। আসলে তুমি আমার অভ্যাস ছিলে। তোমাকে ভালোবাসা, তোমার যত্ন নেওয়া আমার অভ্যাস হয়ে গেছিল। তুমি চলে গেছো, কিন্তু তোমাকে ভালোবাসার অভ্যাস ছাড়তে পারিনি। তোমার সাথে যা হয়েছে, আমি এমনটা কখনো চাইনি, বিশ্বাস করো। কাউকে ঠকালে যে এভাবে ঠকতে হয় ভাবিনি। তোমার ভালোবাসার বউ, যার জন্য আমাকে ছেড়ে যেতে একবারও ভাবলে না, সে তোমাকে রেখে অন্য ছেলের সাথে পরকীয়া করেছে। এটা আবার সোশ্যাল মিডিয়ায় এসেছে। এসব কিছুই আমি চাইনি। ভেবেছিলাম তোমার সাথে দেখা হলে তোমার কাছে অনেক প্রশ্নের উত্তর জানতে চাইব, কিন্তু আজ এভাবে সব প্রশ্নের উত্তর পাবো এটা ভাবিনি। তোমার সাথে আর দেখা না করি। ভালো থেকে ইয়াসিন। আমি তোমাকে মাফ করে দিয়েছি। আর এভাবে অন্য কারো জীবন নষ্ট করো না। অন্য কাউকে আমার মতো ছেড়ে যেও না। আমি মাফ করে দিয়েছি, অন্য কেউ মাফ নাও করতে পারে। 2 মাস হলো বাড়ি থেকে এসেছি। বারবার বাড়ির কথা মনে পড়তেছে। দুপুরের পরে মোবাইলটা হাতে নিয়ে দেখি 56 বার একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। এটা আমার পার্সোনাল নাম্বার। আপারা ছাড়া কেউই এই নাম্বার জানে না। ইয়াসিনের রেখে যাওয়া শেষ স্মৃতি এই মোবাইলটা। বিয়ের পরে যেটা উপহার দিয়েছিল, এই নাম্বারটাও ওর পছন্দ করা। ওর রেখে যাওয়া মোবাইলে অন্য কেউ কল দেবে ভেবে কখনো কাউকে নাম্বারটা দেয়নি। কিন্তু এতবার কে কল দিয়েছে? আপারা আবার অন্য কারো নাম্বার থেকে কল দেয়নি তো? এটা ভেবে কল দিলাম। ওপাশ থেকে কেটে ব্যাক করলো। হ্যালো বলার সাথে সাথে ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠ আমাকে রিকোয়েস্ট করতেছে ওনার পুরোটা কথা শোনা শেষ না হওয়া পর্যন্ত যেন ফোনটা না কাটি। 1 বছর 2 মাস পরে আমার নাম্বারটা মনে পড়লো ইয়াসিন। ও বলতে লাগলো কেন আমাকে ছেড়ে গেছে। আমি মনে মনে বললাম, সেদিন গাড়িতে কাঁদতে কাঁদতে যখন তোমার ভালোবাসার মানুষের কাছে যাচ্ছিলে, সেদিন ওই গাড়িতে আমিও ছিলাম। তোমার সবটাই আমি জানি ইয়াসিন। আমি যে এনজিওতে জব করি, সেই মালিক ফেসবুকে তোমার বউয়ের সাথে হওয়া ঘটনা আমাকে দেখিয়েছে। তুমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বউয়ের পরকীয়ার প্রেমিকের সাথে বিয়ে দিয়েছিলে। সবটাই আমার জানা। শুধু তুমি জানো না, তুমি যাওয়ার পরে আমার সাথে কি হয়েছে। যাকে আমি পুরো পৃথিবী ভেবেছিলাম, সেই পৃথিবী আমার থেকে চলে যাওয়ার পরে আমি কিভাবে বেঁচে আছি সেটা শুধু আমি আর আমার আল্লাহই ভালো জানে। তুমি আমাকে ঠকিয়েছো, আর আমি শিখেছি নিঃস্বার্থ ভালোবাসা মানুষকে সস্তা বানিয়ে দেয়। এই পৃথিবীতে ভালোবাসার কোনো দাম নেই, দাম চামড়ার আর অর্থের। তুমি আমাকে যা শিখিয়েছো, পৃথিবীর কোনো বই তা শিখাতে পারবে না। এতক্ষণে ও যে কি বলেছে আমি কিছুই শুনিনি, শুধু শেষ এইটুকু শুনেছি, ও আমাকে যে কোনো কিছুর বিনিময়ে ফিরে পেতে চায়। বাবা মা ছাড়া একটা মেয়ে যে শুধু তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছিল, যা সকাল হতো তোমাকে দেখে, যা দুপুর জুড়ে ছিলে তুমি, যা সন্ধ্যা হতো তোমার মুখের হাসি দেখে, যার রাতের শেষ তারাটাও ছিলে তুমি। সেই তুমি কিভাবে পারলে এভাবে ছেড়ে যেতে? কেউ না জানলেও তুমি তো জানতে তুমি আমার কাছে কী ছিলে। এসব বড় জানতে ইচ্ছা করে ইয়াসিন। আজ আর কিছুই জানার নেই তোমার কাছে, বলার নেই কোনো অভিযোগ, নেই কোনো অভিমান। তুমি শুধু আজ আমার কাছে আগন্তুক। আমি বললাম, আপনি আমার কাছে বেগানা পুরুষ ছাড়া কিছুই না এখন। একই আকাশের নিচে থাকি আমরা দুজন। যে বাতাস আপনাকে ছুঁয়ে যায়, সে বাতাস যেন কখনো আমাকে স্পর্শ না করে। যে চাঁদ আপনাকে আলো দেয়, সেই চাঁদের আলোটাও আমার চাই না, সে আমি যত অন্ধকারেই থাকি না কেন। আপনার ছায়ার সাথেও যেন কখনো দেখা না হয় আমার। সব কিছুর জন্য ধন্যবাদ আপনাকে। এটা বলে ফোনটা রেখে দিলাম। কেউ একজন বলেছিল, প্রতারককে মাফ করে দাও, কিন্তু কখনো জীবনে জায়গা দিও না।